হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। তো কেউ কি দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি তৈরি করছি? আজকে আমি বানাচ্ছি খাসির গোস্তর রেসিপি। খাসির নাম শুনলে না যেন একটা বিশেষ দিনের গন্ধ লাগে। ঈদ, অতিথি বা পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দ। আজকের দিনটা কিন্তু এমনই। আমার মনটা বলল চলো আজ একটু জমিয়ে খাসি রান্না করি। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তারপর শুরু হলো সেই গোস্ত পরিষ্কার করার কাজ। আর এখানে একটা কথা কিন্তু বলতেই হয়, আজকে কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে। আমি বললাম, এই দেখো এত চবড়ি কাটা ধোয়া এই কাজগুলো কি আমি একাই করব নাকি? সে হাসতে হাসতে বলল, তুমি রান্না করো, আমি প্রস্তুতি দিই। সত্যি কথা বলতেই কি এই ছোট ছোট সহযোগিতাগুলো না ঘরটাকে মিষ্টি করে রাখে। খাসির গোস্তটা না অনেকেই খেতে চায় না, নাম শুনলেই কেমন একটা নাক ছিটকায়। আসলে রান্নাটা হচ্ছে এইসব, আপনি পারফেক্টভাবে রান্না করতে পারলে খাসি থেকে কোনো বিশ্রী বা দুর্গন্ধ আসে না। তো যাই হোক, আমি একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল এবং বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি। এবার এখানে একে একে আমি মশলা অ্যাড করব। তার জন্য দিয়ে দিয়েছি 4-5টা দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, তারপর একটু জয়ত্রী, একটু জয়ফল এবং 2-3টা তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে এই পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। যখনই ভাজা হয়ে যাবে এখানে আমি বাটা মশলা অ্যাড করব। সেজন্য দিয়ে দিয়েছি 1 চামচের মতন আদা বাটা, 1 চামচের মতন রসুন বাটা, 1 চামচের মতন জিরা বাটা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা বাটার একটা কাঁচা ঘ্রাণ আছে ওইটা চলে যায়। আমি কিন্তু গোস্তটা হাতে মেখে ম্যারিনেট করে রাখিনি, আমি মশলাটাকে কষিয়ে তারপরে গোস্তটা দিয়ে দিব। তো যখন আমার আদাটা ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে কিছু পানি অ্যাড করব। তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমি এখানে যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেটা যেন পুড়ে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতন হলুদ গুঁড়া এবং প্রায় 2 চামচের মতন মরিচ গুঁড়া। আজকে আমি খাসির গোস্তটা একটু ঝাল ঝাল করেই রান্না করব। গোস্ত একটু ঝাল ঝাল করে না রান্না করলে কিন্তু ভালো লাগে না। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিব এবং আমি হাতে তৈরি করে যে গোস্তের মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিব 1 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। তারপর এখানে 1/2 চা চামচের মতন চিনি ফ্লেক্স দিয়ে দিব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি এটা টেস্টির জন্য আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। তারপর আমি মশলাটাকে ভালো করে ভুনে নিব। মশলাটা ভুনতে ভুনতে একটা কথা খুব মনে হচ্ছিল, আমরা ভাবি রান্না করাটা শুধু মেয়েদের কাজ। আমি যখন রান্না করতে যাই প্রায় সময় কিন্তু আমার হাজবেন্ড আমাকে সাহায্য করে। ঠিক তখন আমি বুঝে উঠি কোনো কাজ যখন দুজনে মিলে করা হয় সেটা কিন্তু কাজ না, একটা আনন্দ হয়ে যায়। যাই হোক, আমার মশলাটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে। আমি এখানে কিছু পানি অ্যাড করে দিয়ে তারপরও মশলাটা অফ ভিডিওতে ভুনে নিয়েছিলাম। এখন এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো দিয়ে দিব। টমেটোটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট টমেটোটা দিলে গোস্তটা একটু মাখা মাখা হবে, তাই আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড যখন আমাকে হেল্প করছিল তখন আমি ওকে প্রশ্ন করলাম, এই কাজটা কেমন লাগছে তোমার? সে আমাকে রিপ্লাই দিল, তুমি যখন রান্না করো তখন ঘরের বাতাসটাই আলাদা হয়ে যায়। এই কথাটা শুনে মনটা একদম গলেই গেল। আপনারা যদি এখন এই ভিডিওটা দেখেন ঠিক এই মুহূর্তে মশলাটা
ভুনা এই অবস্থায়, তেল টইটম্বল, মশলা জমে গেছে, রং লালচে বাদামি। ঠিক এই অবস্থায় কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না, পুরো ভিডিওটা দেখে যাবেন। আমি শেষে বলবো গোস্তটা আমি কিভাবে পরিবেশন করছি। আরও একটা টিপসও দিব, যেটা দিলে গোস্তটা নরম আর সুস্বাদু হয়। আমার মশলাটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গোস্তগুলো দিয়ে দিব। গোস্তগুলো কিন্তু পরিষ্কার করার সময় ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট পশম থাকে। যেন ওগুলো না থাকে, তাহলে কিন্তু খেতে বসলে মুখে লাগলে একদমই ভালো লাগবে না। তাই একটু ভালো করে দেখে পরিষ্কার করে নিতে হবে। আমি গোস্তগুলো দিয়ে এইটাকে ভালো করে নাড়িয়ে নিব, যেন মশলার সাথে আমার প্রতিটা গোস্ত মিশে যায়। আমি গোস্তটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে এইটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব, যেন এটা একটু হয়ে আসে। 5 থেকে 6 মিনিট পর দেখেন আমার গোস্তটা কিন্তু প্রায় অনেকখানি কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি, এটা কিন্তু গোস্তের পানি। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমি কিন্তু অফ ভিডিওতে এটা অনেক নাড়িয়েছি। এখানে কিন্তু আবারও বলছি, কোনো এক্সট্রা পানি ইউজ করা হয়নি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই আপনারা গরম পানিটা দিবেন। দেখেন গরম পানি দেওয়ার কারণে কিন্তু এখনই ফুটে উঠেছে। ঠান্ডা পানি দিলে কিন্তু এটা এরকম ফুটে উঠতো না। তো আমি এখানে বেশ কিছু পরিমাণে গরম পানি দিয়ে দিব, কারণ এটা হতে একটু সময় লাগবে। আমি যেহেতু প্রেসার কুকারে দেইনি। গরম পানিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ঠিক এইভাবে ফালি করে নিব। দেখতেই পাচ্ছেন এরকমভাবে ফালি করে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত গোস্তটা হয়ে না আসবে। তেল উপরে উঠেছে, মশলার ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। চুলার পাশে দাঁড়িয়ে আমি একবার ঢাকনা তুলে দেখি, ওই যে ফুটতে থাকা ঝোল, ঘন ঘন সসের মতন মিশ্রণ। তখন মনে হয় এই তো সেই স্বাদ, যেটা শুধু খাসির গোস্ততেই পাওয়া যায়। যাই হোক, আমি এখানে কিছু ভাজা জিরা দিয়ে দিয়েছিলি। ভাজা জিরে দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ঢেকে দিব। তো তৈরি হয়ে গেল আমার খাসির গোস্ত। দেখতেই পাচ্ছেন পুরো ঝোলটা টেনে গেছে, আর কতটা মাখা মাখা আর ক্রিস্পি হয়ে এসেছে। এইটা খেতে যে টেস্টি বা যে স্বাদ, যে খাবেন সেই বুঝবেন। একবার হলেও ট্রাই করবেন। আজকের রান্নাটা শুধু খাসির গোস্ত না, এইটা ছিল একসাথে সময় কাটানোর গল্প, একসাথে কাজ করার আনন্দ। গোস্তটা যেমন নরম হয়েছে, ঠিক তেমনি আজকের দিনের স্মৃতিটাও নরম ও মিষ্টি হয়ে গেল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকিয়েন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের ঘরেও কি এমন কেউ আছে যে রান্নার সময় পাশে দাঁড়ায়। এই ছিল আজকে আমার মাটনের রেসিপি। সবাই একবার হলো ট্রাই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট টাইম আরও ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি রুমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের রান্নাঘরের প্রতি খেয়াল রাখবেন।